This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোস্টারগুলো দেখছিলেন? ওর মধ্যে একটা পোস্টার দেখছিলাম, বসন্ত জাগ্রত দ্বারে, আর তার ঠিক পাশেই রামনবমী আগত। ভাবা যায় বসন্তের সঙ্গে রামনবমী কীভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে বাংলার জন্য। এবার কোনটার জন্য বাঙালি এত অধীর আগ্রহে অপেক্ষা করছে সেটা বলাটা কিন্তু খুব মুশকিল। কিন্তু আজকে আপনি চান চাই না চান, অপেক্ষা করুন চাই না করুন, বসন্ত আসুক চাই না আসুক, রামনবমী এসে গেছে। আর রামনবমী যখন এসে গেছে, একটা কুইজ দিয়ে শুরু করি। রামনবমী যদি আসে, রাম রাজনীতি সে কি খুব দূরে থাকতে পারে? আর রাম রাজনীতির প্রথম আঘাতটা কার ওপর নেমে এসেছিল? আসলে নেমেছিল এমন একজন ব্যক্তিত্বের ওপর যিনি ছিলেন রাজনীতির থেকে বহু দূরে, ওস্তাদ বরে গুলাম আলী। দেশভাগের পর পাকিস্তানে চলে গেছিলেন ধ্রুপদী সঙ্গীতের এই প্রবাদ প্রতিম পুরুষ। সেখানকার এক সঙ্গীত সন্ধ্যায় নাকি তিনি গান গাইতে গিয়ে ঘোরতর সমস্যায় পড়েছিলেন। কেননা তার আলাপের মধ্যে রাম ছিল, তিনি রাম ধুন পছন্দ করতেন। এবার পাকিস্তানের আয়োজকরা বলেছিলেন ওই শব্দটা বাদ দিতে হবে, রাম ওখানে হারাম, চলবে না। এবার বড়ে গোলাম আলী যে শব্দে সুর বেঁধেছেন সেই শব্দটাই কি করে বদলে ফেলেন। তাই তিনি কিভাবে সেদিন সামলেছিলেন জানি না, কিন্তু একটা জিনিস তিনি মোটামুটি মানসিকভাবে স্থির করে ফেলেছিলেন, এই সমস্ত বাদ ছাদ দিয়ে তিনি থাকতে পারবেন না। তাই বেশি দিন তিনি আর পাকিস্তানেও থাকেননি, ভারতে ফিরে এসেছিলেন। কারণ রাম তার কাছে হিন্দু দেবতা নন, রাম তার কাছে একটা অনুভূতি, একটা চেতনা, একটা কনসেপ্ট। যেমন পঞ্চদশ শতকের কবি সন্ত কবির রামের আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছিলেন। এক রাম যে দশরথের ছেলে, অন্যজন রাম যে সকলের শরীরে আত্মারূপে রয়েছেন, তৃতীয় রাম যিনি এই বাহ্য দৃশ্যমান জগৎময়, যাকে দেখা যায়, স্পর্শ করা যায়, আর চতুর্থ রাম যিনি ত্রিভুবনের ঊর্ধ্বে পরমাত্মা। আর তারপর কবির কি বলেছেন জানেন? বলেছেন যিনি চতুর্থ রামকেও অতিক্রম করে পঞ্চম রামের খোঁজ করেন, তিনিই সন্ত কবির। এটা কবিরের দোয়া। কিন্তু কবিরও তো এই যুগের রাজনীতিকদের দেখেননি, দেখলে দেখতেন রাজনীতিকরা এসব কিছুর ওপর এই পাঁচটা যে স্তর তিনি কল্পনা করেছিলেন তার অনেক ওপর দিয়ে চলেন। তারা আপাতত নিজেদের মতো করে রামকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছেন। কীরকম? ধরুন চারটে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধী যে রামের কথা বলতেন সেটাকে কংগ্রেস আঁকড়ে ধরে বসে আছে, তাই রাহুল গান্ধী অযোধ্যায় যাননি। তবে অযোধ্যায় রাম রাজনীতিটা রাজীব গান্ধী শুরু করেছিলেন বলে তো সবাই বলেই থাকেন আর কি, সেটাকে
কেউ কেউ অভিযোগ হিসেবে দেখতে পারেন, কেউ কেউ স্টেটমেন্ট হিসেবে বলেন, যার যেরকম অভিরুচি আর কি। এবার শুরু করেছিলেন তাহলে রাজীব গান্ধী, আর তারপর সেটা হাইজ্যাক হয়ে গেছিল, বিজেপি হাইজ্যাক করে নিয়েছিল। এবার দ্বিতীয় রাম, তাই বিজেপির রাম, গৈরিক শিবিরের নাম, শুভেন্দু, সুকান্ত, দিলীপের রাম। এবার রামনবমীতে দেখুন অস্ত্রসহ মিছিলের বিতর্কের কেন্দ্রবিন্দুতেও তো রাম। তৃতীয় রাম, তিনি তৃণমূলের রাম। রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা, অভিষেকের ছবি সহ পোস্টার টোস্টার পড়েছে, সবই তৃণমূলের উদ্যোগে। হুগলির চুচড়োতে আমরা সেটা দেখেছি। আবার তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি আবার উল্টো পরামর্শ দিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন রামনবমীর দিন চুপচাপ ঘরে বসে থাকো। সুতরাং তৃণমূলের রামটার দুরকম একটু রকম ফের আছে, কিন্তু সেটাও বোঝা গেল। আরেক প্রকার রাম, তিনি আবার বামেদের রাম। হ্যাঁ, সিরিয়াসলি আপনারা ভাবছেন তো এর মধ্যে আবার বাম রাম, আবার সেই যেটা ভোটের অঙ্ক, যেটা তৃণমূল বলে থাকে আর কি, রামের ভোট বামে যায়, বামের ভোট রামে আসে, এই সমস্ত থেকে নাকি সব ভোটের হিসেব টিসেব ইধার উধার হয়ে যায়, সেই সমস্ত হিসেবের দিকে নিয়ে যাচ্ছি কিনা। না না, আমরা ওই পরিষ্কার রামের বিভিন্ন বিভাজনে আছি আর কি। আজকের দিনে সবই বিভাজিত, রামও বিভাজিত, তো এর রামের ক্লাসিফিকেশান, হ্যাঁ যেটা বলছিলাম একদম তাই। রাম তিনি বামেও রয়েছে। সত্যি বলতে কি, বাম থেকে রামের দূরত্ব এক চুল, এই এক বিন্দু। মানে এমনিতে দেখুন আপনারা বলবেন এইসব বলে আর কি তৃণমূলের মতো কথা হয়ে যাচ্ছে। না না, সিরিয়াসলি বাংলায় বামের যা বানান একবার ভেবে দেখুন, তাতে একটা বিন্দু যোগ করলেই তো রাম হয়ে যায়, কোনো সন্দেহ আছে তাতে? এরপরে যদি বলি একটা বিন্দুর ফারাক, মিথ্যে বলছি? দেখুন, রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে রাম আর বাম তারা এখন এক, আর বামেরাও বলছে তারা রামনবমীতে আছেন, মানে আছেন মানে থাকবেন, রাতে রাস্তায় থাকবেন, রাত পাহারা দেবেন। তাহলে দেখুন একটা জিনিস তো মানতে হবে, যেরমভাবেই থাকুন, যেরমভাবেই ভাবুন, আলিমুদ্দিন স্ট্রিটের ক্যালেন্ডারেও রামনবমীটা ঢুকে গেছে। বললাম সন্ত কবির বলেছিলেন প্রত্যেকের শরীরে রাম রয়েছে। এখন দেখুন আজকের দিনে হলে কি বলতেন, এখন প্রত্যেক রাজনৈতিক দলের শরীরেই রাম রয়েছে। স্বামী বিবেকানন্দর ভাষাটা একবার মনে করুন, দেখবেন কি সুন্দর মিলে যাচ্ছে। মানে এই জন্যে এরা ত্রিকালদর্শী, জানেন তো, আগের থেকে সব বুঝে যায়। সেই বলেছিলেন বহুরূপে সম্মুখে তোমার, ওটা তো তখনকার জন্য বলেছিলেন। এখনকার ধরলে কি বলবেন, একটু বদলে যাবে, বহু দলে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। রাম তো ঈশ্বরই, এরমই তো বলে থাকেন সবাই। এবার তাকে এইভাবে যে রাজনৈতিক বিভাজন করে ফেলা হবে, এটা সিরিয়াসলি রামও ভাবতে পারেননি। অবশ্য না ভাবার খুব কারণ আছে, বলুন তো। পাকে চক্রে ভগবান ভূত হয়ে যান, আর রাম পলিটিক্যাল হয়ে যাবেন, এতে আর নতুন কী ব্যাপার? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আরেক রকম রামনবমীর সন্ধান দিয়ে দিয়েছেন। রাম যিনি ওই রাবণ বধের আগে দুর্গার অকাল বোধন করেছিলেন, আমরা সেই তিথিতেই দুর্গাপুজো করি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছেন কি, বলেছেন দুর্গাপুজোর নবমীও সেদিক দিয়ে রামনবমী। অঙ্কের থিওরি আর কি, রাম ইজ ইকুয়াল টু অকাল বোধন ইজ ইকুয়াল টু দুর্গাপূজা ইজ ইকুয়াল টু নবমী, মানে রামনবমী ইজ ইকুয়াল টু নবমী। মিটে গেল ইকুয়েশনটা, তাই না? এবার রাজনীতিকরা রাম নিয়ে কি পরিমাণ গবেষণা করছে সেটা বুঝতে পারছেন, নাহলে এরকম কঠিন কঠিন সমীকরণ মেলানো চারটিখানি কথা নাকি। সুতরাং তারা যখন এত কিছু ভাবনা চিন্তা করছেন, এত কিছু কথা বলছেন, আমরা রাজনীতিকদের নিয়ে না কিছু বলেই ফেললাম। কারণ আজকের দিনে এই যখন রামময় পরিবেশ চারপাশটায়, তখন আমরা রাজনীতিকদের নিয়ে কিছু বললে সেটা তো রামকে নিয়েই বলা হয়ে যাবে, তাই না? তাই চলুন এই রামনবমীর প্রাক্কালে সেই কথাগুলোই বলে ফেলি, যে কথাগুলো না বললেই নয়। আর ডি বর্মনের মিউজিক আর কিশোর কুমারের গলা যতবার শুনি না, ততবার আপনা আপনি তালে তালে মাথাটা দুলতে থাকে। দেখুন এটাই তো হওয়ার কথা। আমরা সাধারণ মানুষ, আমরা তো এরকমই। গান আর স্লোগান এই দুটো শুনলে ওই জল পড়ে পাতা নড়ের মতো
পাগলা হাতি নয়, আমাদের মাথা আর মন দুটোই আপনা আপনি নড়তে মানে দুলতে শুরু করে। আর সেটা যদি রাজনীতি হয় তাহলে তো কোনো কথাই নেই। চারিদিকে রাম নিয়ে কি কাণ্ড চলছে বলুন তো। একটা কথা বলি, আমার বলুন, পুরুষোত্তম রাম তিনি কি আচমকা আমাদের এখানে উদয় হলেন? ভাবছেন তো এটা কি সত্যি? তো আগে কি এরকম ছিল? ছোটবেলায় এরকম রামকে নিয়ে উন্মাদনা দেখেছি, রামকে নিয়ে টানাটানি দেখেছি, ভাগাভাগি দেখেছি। সুতরাং এটা নিয়ে আপনাদের একটা চিন্তাভাবনার মধ্যে ফেলে দিয়েছে, আমি বুঝতে পারছি। আমি একটুখানি আপনাদের ভাবনা চিন্তাটা লাঘব করি। আমি তো আছি, আপনাদের ভাবাবো বটে, কিন্তু বোঝাটা চাপাবো না। ওটা আমার জন্যে, আমি সেটাকে আপনাদের জন্য আস্তে করে খুলে তথ্যগুলো সাপ্লাই করে দেবো। দেখুন, বাংলার আনাচে কানাচে রামের ইতিহাস বহু প্রাচীন। কালনার গৌরীদাস, শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি, হাওড়ার রামরাজাতলা অথবা এই পাঁশকুড়ার রাজবাড়িতে রামের পুজো, এগুলো তো এক একটা সেই শতাব্দী প্রাচীন। এসব লেখাটাকে কিন্তু ইতিহাসের পাতায় আছে, এমনি বলছি না, সিরিয়াসলি পড়ে দেখতে পারে। দেখুন, সেই 600 বছর আগে ভাবুন, নদিয়ার ফুলিয়ায় বসে একজন রামায়ণের বাংলা অনুবাদ করে ফেলেছিলেন। নামটা নিশ্চয়ই ভুলে যাননি, কৃত্তিবাস ওঝা। এবার চলে যান কাটোয়ায়, ঐতিহাসিক 20টি রামের মন্দির এখনও সেখানে দেখতে পাবেন। অথবা বাঁকুড়ার রামপাড়ায় যান, এখনও রামের পুজোর ধুমধাম কি পরিমাণ হয় সেটা চাক্ষুষ করতে পারবেন। মানে এইভাবে আমি আপনাদের এখানে বসে বসে অন্তত 20-30টার উদাহরণ দিয়ে দিতে পারবো, মানে এইটা প্রমাণ করার জন্যে যে রাম ছিলেন। কিন্তু রামনবমী থাকলেও, রাম থাকলেও বাড়াবাড়িটা ছিল কি না, এটা নিয়ে অবশ্য একটুখানি আপনাদের একটু মনের মধ্যে প্রশ্ন উকিঝুঁকি মারতেই পারে। এবং সেটা উঠলে আমি খারাপ কিছু মনে করছি না, এই উকিঝুঁকি মারাটাই স্বাভাবিক। আপনাদের মনে হতেই পারে যে রামও ছিল, রামনবমী ছিল, বাড়াবাড়ি ছিল কি না সেটা নিয়ে একটা প্রশ্ন। কিন্তু সব মিলিয়ে নতুনটা কি আছে? বললাম, যেটা আপনাদের মনে সন্দেহ সেটাই আছে। গত কয়েক বছর ধরে যেটা চলছে, রাম নামে রাজনীতি আছে এখন। আগে ছিল কি না জানি না, আগে ছিল না, ডেফিনেটলি ছিল না, কিন্তু এখন পুরো মাত্রায় রয়েছে। সেই দেখে দেখুন চারপাশে, আমাদের এখানটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। সেই দুর্যোধনের মতো বলতে ইচ্ছে করছে যে সবাই বলছে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও, মানে ইনফ্যাক্ট 1 ইঞ্চি জমি ছেড়ে দিন, 1 ইঞ্চি পোস্টারও বাদ যাচ্ছে না। দেখুন, রামের নামে পোস্টার অবধি তাও ঠিক ছিল। এখন দেখা যাচ্ছে যে ভগবান রামের বদলে পোস্টারে জায়গা পেয়ে গেছেন আমাদের বর্তমান রাম না, এখনকার ভগবান যারা আর কি, মানে নেতা নেত্রীরা। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বিজ্ঞাপন যে কোনো পণ্য, দ্রব্য বা প্রোডাক্ট বিক্রির বিজ্ঞাপন। সারা শহর জুড়ে চোখে পড়বে বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, ফ্লেক্স। হাজারো বিজ্ঞাপনের চোখ সয়ে গেছে বাঙালির। এটাই প্রোডাক্ট বিক্রির কৌশল, ক্রেতার দৃষ্টি আকর্ষণের কৌশল। এই কৌশল এখন রাজনীতিতেও। তবে রাজনীতিতে বিজ্ঞাপন নতুন নয়, কিন্তু তাই বলে ধর্ম পালনেরও বিজ্ঞাপন। রামনবমীর পোস্টার, একটা তৃণমূলের আর একটা বিজেপির। ভালো করে লক্ষ্য করুন, কলকাতায় পোস্টার পড়েছে, সেখানে ভগবান রাম আছেন, তেমনই আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী। আবার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পিছনের ব্যানারটা খেয়াল করুন, রাম সীতার পাশাপাশি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ভগবান রামকে কার প্রয়োজন? রাজনীতির প্রয়োজনে রাম, না রামের প্রয়োজনে রাজনীতি? রাজনীতি পুরো দস্তুর রামের ভরসায়। রামনবমী পুজো, রামনবমী উৎসব, এই রামনবমীকে উপলক্ষ করে আমরা পদযাত্রা করব সুসজ্জিত রাম সীতার ছবি নিয়ে। জয় সিয়া রাম, সিয়া রাম, সীতা এবং রামের জয়।
বিধায়কের মুখে আজকে রাম নাম উঠে এসছে, এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। শুভ বুদ্ধির উদয় হয়েছে, যদিও আমাদের অনেকগুলো বছর লেগে গেছে ওনাদের এই শুভ বুদ্ধি উদয় করতে গিয়ে, তবে ভালো লাগছে। অসিত মজুমদারের এই পোস্টারের দায় নিচ্ছে শাসক, স্পষ্ট উত্তর মেলেনি। তবে বিপক্ষ শিবিরের পোস্টার নিয়ে নিশানাতে দেরি নেই মোটেও। একটা রামের ছবি আর পাশে একটা হনুমানের ছবি। হনুমানটা কে সাজবে? যে শুভেন্দু হনুমান হবে, না দিলীপ ঘোষ হনুমান হবে, না সুকান্ত হনুমান হবে, এইটা নিয়ে আবার ডিসপিউট। রামনবমী কি একটা মানুষের নিজস্ব উৎসব নাকি রাজনীতির উৎসব? ওটা রাজনৈতিক পোস্টার নয়। আমি অনেক মন্দিরের সভাপতি, সংখ্যানন্দ মন্দিরের সভাপতি। মন্দিরের তহবিল থেকে আমরা ব্যানার বানিয়েছি। বিরোধী দলনেতা বলছেন দলের পোস্টার নয়। তাহলে পোস্টারটা বিধাননগরে লাগানো পোস্টারের তলায় জলজল করছে বিধাননগর বিজেপি। যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতিবাজ, যারা তোলাবাজ, যারা এই তোষণ তুষ্টিকরণ করেছে, যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান সমস্ত জায়গায় লুট করেছে, তাদের মুক্ত সেই সমস্ত ভূতদের তাড়িয়ে আমরা সেখানে রামনবমীতে আমরা সবাইকে নিয়ে এক করতে চলেছি। দেখুন, আমরা তো একটা বিষয় খুব পরিষ্কার করে জানি, ওই ইকুয়েশন বলছিলাম সেরকম, ভগবান ইজ ইকুয়াল টু নেতা নেত্রীরা। এবার তাই যদি হয় তাহলে রামচন্দ্র ইজ ইকুয়াল টু নেতা বা নেত্রী, সবাই ওই একত্রিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব আর কি, এইভাবে দেখা যায়। এবার তা যদি হয়, সিরিয়াস বলছি, ওই কুণাল ঘোষ বলছিলেন না যে রামের পাশে হনুমানটাকে সাজবে, তাই নিয়ে প্রচুর টানায়াচড়া চলছে, এটা কিন্তু খুব সত্যি কথা বলেছেন। সব দলে এই হনুমান সাজার লোকের বিরাট রমরমা, সবাই লড়ে যাচ্ছেন কে মেন আসল হনুমানের তকমাটা পাবেন, না হলে তো আবার ওই কী সব সুগ্রীব টুগ্রীব এ সমস্ত হতে হয় আর কি। কিন্তু সুগ্রীব ভালো ছিলেন, কিন্তু সেই কৌলিন্য কী আছে সেটা পছন্দ হবে না। যাই হোক, সেনাটা কীরকম প্রত্যেক দলের সেটা তো রাজনৈতিক নেতারাই আমাদের বুঝিয়ে দিচ্ছেন, আমরা সেটা বুঝে গেছি। তা দেখুন, গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের কথা শুনে দেখছিলাম তারাও অনেকটা বেশ এক সুরে কথা বলছেন, যেটা বলছেন সেটাও কি করছেন, এইটা হচ্ছে আসল প্রশ্ন। রাজনৈতিক নেতারা যা বলেন তা কিন্তু করেন না। এই যে ধরুন বললেন বিজেপি নেতারা সবাই একটাই কথা বলছেন, রামনবমীর আয়োজন বিজেপি করে না। দু একটা পোস্টারে বিজেপির নাম থাকলেও সেটা সাংগঠনিকভাবে অফিসিয়ালি বিজেপির রামনবমীর আয়োজন নয়। বেশ, ধরে নিচ্ছি যে এটা বিজেপি থাকতে পারে পেছনে ছায়া হয়ে হয়তো আছে, অনুপ্রেরণা হয়তো বিজেপির, যদি অনুপ্রেরণার কোনো মানে পেটেন্ট বা ওই কোনো কোথাও গিয়ে রাজনৈতিক অ্যাফিলিয়েশন না থাকে আর কি, এরকম হলে তাহলে অনুপ্রেরণাটা বিজেপির আমরা ধরে নিচ্ছি। কিন্তু তাহলে তাদের ভূমিকাটা কী, মানে বিজেপি নেতাদের শুধুই রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে যাওয়া? আছে। এক্ষেত্রে কেমিস্ট্রির একটা শব্দ আপনাদের জন্য একটু ধার করছি, জানেন তো, ক্যাটালিস্ট, অনুঘটক, যার কাজ যে কোনো প্রক্রিয়া, মানে রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক প্রক্রিয়ার গতিটা বাড়িয়ে দেওয়া। সে নিজে বিক্রিয়ায় অংশ নেয় না, কিন্তু গতিটা বাড়িয়ে দেয়। বিজেপি নেতারা প্রত্যেক দিন ঠিক সেটাই করছে, এ কথাটা নিশ্চয়ই তারা অস্বীকার করবেন না। আচ্ছা, শুধুই কি তাই? বঙ্গ রাজনীতির ভোলও কি বিজেপি নেতারা বদলে দিচ্ছেন না? সিরিয়াসলি বলছি, আপনারা ভেবে দেখুন। আরেকটা কুইজের প্রশ্ন, দেখুন সব কিছুর জন্য একটা হিন্টস থাকে তো আজকালকার দিনে, আর আগে আমাদের ছোটোবেলায় শুধু ওই প্রশ্নটাই থাকতো, উত্তর আমাদের দিতে হতো, পারলে ভালো, না পারলে গেল। কিন্তু এখন একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে চারটে অপশান দেওয়া হয়, সোজা বাংলায় হিন্টস থাকে আর কি। আমরা আপনাদের ওরকম একটা হিন্টস দিই। চন্দ্রবিন্দুর একটা গান মনে করুন তো, খেলছে সচিন, খেলছে সচিন, মারছে সচিন ছয়। একটু গানটা পাল্টে যদি এইভাবে গাওয়া যায়, খেলাচ্ছে সচিন, খেলাচ্ছে সচিন, মারাচ্ছে সচিন ছয়, তাহলে আসলে রাজনীতিতে নিজে খেলাটা যতটা জরুরি না, তার থেকে অনেক বেশি জরুরি অন্যকে দিয়ে খেলানো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের খেলার কিন্তু মাস্টার। তিনি ওই দেখুন, খেয়াল করে যে একটা লক্ষ্মীর ভাণ্ডার নামক খেলার মাঠ তৈরি করে বসে আছেন, বিরোধীরা সবাই এখন সেই মাঠে নেমে খেলতে বাধ্য হচ্ছে।
যে যেখানে যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে গিয়ে ওই মাঠ তৈরি করছে, মানে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার চালু করছে। নামটাই একটু অন্য, এই যা, আসলে বিষয়টা সেম। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারাও তো মানে এ রাজ্যে এখনও ক্ষমতায় আসেননি, কিন্তু এলে তারাও তো ওই মাঠটা তৈরি রাখার আরেকটু উঁচু টুচু করে, মানে টাকা পয়সা বাড়িয়ে সেই সেম জিনিসটাই দেবেন বলে প্রতিশ্রুতি দিতে বসে গেছেন, এবং শুধু নামটা বদলে দিয়েছেন, মাঠের নাম বদলের মতো। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যদি রাজ্য রাজনীতির স্রোতটা দেখেন তাহলে কিন্তু আপনাকে মানতে হবে পাহাড়ের ঢালটা বিজেপির বানিয়ে দেওয়া, তাই দিয়ে গড়িয়ে গড়িয়ে সবাই নিচে নামছে, মানে রাজনীতির স্রোতটা নিচের দিকে নামছে। ওই খাতেই সব দলকে বয়ে যেতে হচ্ছে। কেন বলছি? কয়েকটা উদাহরণ দিচ্ছি, আপনারা নিজেরাই বুঝে নিন। দেখুন, এই দিন কয়েক আগে হুগলি বাঁকুড়ায় হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা পোস্টার পড়েছিল, বিজেপি দিয়েছিল, মনে পড়ছে? এবার তারপরে পরেই ওই শব্দ বন্ধের সাথে তাল মিলিয়ে তৃণমূল ছড়া কাটলো। জেলায় জেলায় কলকাতায় তৃণমূলের আইটি সেলের পোস্টার পড়লো বিজেপিকে চিমটি কাটার জন্যই, কিন্তু ওই হিন্দু হিন্দু ভাই ভাই শব্দবন্ধটা কিন্তু তার সঙ্গে থাকলো। ইনফ্যাক্ট ওটাই পোস্টারের ওপরটা, মুখরা আর কি। সেই কয়েনেজ ব্যবহার সিপিআইএম কেউ করতে দেখলাম ওই দেওয়াল লিখনে। তাহলে বুঝলেন, ভাষা আলাদা, দাবি আলাদা, কিন্তু ওইটুকুনি আলাদা। গোড়াটা বিজেপির থেকে নেওয়া, বা ধর্তাইটা বিজেপির দেওয়া। কিংবা ধরুন এই যে তৃণমূলের রামনবমীর পোস্টার দেখলেন, কিংবা ওই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কথা শুনলেন, রামনবমী নিয়ে এতটা বারবারন্ত না হলে কি এগুলো দেখতে হতো বা শুনতে হতো? অসিত মজুমদার বলছেন যে তারাও রামনবমীতে নাকি মিছিল বার করবেন। ভালো কথা, আগে করতেন, এখন করছেন কেন? হাওড়া তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বা ওই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, তারাও তো ওই রামনবমী নিয়েই চিন্তিত, এবং তারাও বলছেন মিছিল বের করবেন। ধাঁচটা একটু অন্য। তৃণমূল নেতারা বলছেন সর্বধর্ম সমন্বয় মিছিল হবে, কিন্তু হবে তো ওই রামনবমীর মিছিলই, তাই না? আবার ধরুন মালদার তৃণমূল নেতা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন তিনি চান দেশের রাম রাজত্ব প্রতিষ্ঠা হোক। এটা কে না চায়? রাম রাজত্ব তো এক্ষেত্রে একটা কনসেপ্ট, সবাই চাই, কিন্তু আসল কথাটা ওই রামনবমীকে কেন্দ্র করেই তাদের রাম রাজত্বর চিন্তাভাবনা মাথার মধ্যে চলে এসছে। যদি এমনি সময় সারা বছর ক্ষমতা আসার পর থেকে সব সময় মাথার মধ্যে এটা থাকতো, এত কথা বলতে হতো বলুন তো? আপনার আবার কি দিনকাল রমরমা হয়ে যেত। এটাই তো আমরা ওই যা শুনে এসছি রামায়ণে, রামের রাজত্বে প্রজারা সবাই, তাদের কোনো সমস্যা থাকতো না, সুখে শান্তিতে সবাই নিশ্চিন্তে দিন কাটাতো। আমাদেরও সেরকম হওয়ার কথা ছিল, তাই তো? যদি নেতারা এরকম রাম রাজত্ব চেয়ে থাকেন, সে যাই হোক, নেতারা বলেন এক, চান আর এক, ওই সমস্ত কনসেপ্টের মিল খুঁজতে যাচ্ছি না। কিন্তু মোদ্দা কথা তো একটাই, বিজেপির চাপে হোক বা বিজেপিকে নিশানা করতে গিয়ে হোক, তৃণমূল নেতাদের মুখে এই রাম শব্দটা ঘুরে ফিরে বারবার চলে আসছে। সেই বাঁহাতে মনসা পুজো করেছিলেন মনে আছে চাঁদ সওদাগর, বাঁহাতে ফুল ছুঁড়েছিলেন, সেটাকেই জয় হিসেবে দেখেছিলেন মনসা। তৃণমূল নেতাদের এই রামের কথা বা রামনবমী নিয়ে বিভিন্ন পরিকল্পনা শুনে বিজেপি নেতারাও কিন্তু ওটাকেই এই মনসার মতো জয় হিসেবে দেখছেন। 1 কোটির বেশি হিন্দু নামবে, যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাইছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। 1 কোটি হিন্দু, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না। রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন, এইটুকু আমাদের অনুরোধ রয়েছে। ঘরে বসে আমি রামনবমী পালন করার আহ্বান জানানো তুমি কোন শঙ্করাচার্য? আমরা ছোটবেলায় বলতাম রাম রাজত্ব আসুক। যারা রামচন্দ্র, ভগবান রামচন্দ্রকে নিয়ে আজকে নাচাচি করছে, তারা রাম রাজত্বের কথা বলছেন না। আমরা চাই যে সমস্ত দেশে রাম রাজত্ব কায়েম হোক। রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন
বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমি অন্নপূর্ণা পুজোয় পুজো দিই। অর্থাৎ রাম তুমি আমারও, রাম তুমি বিজেপি শুধু নয়, তুমি আমার। এবার রাম যাবে কোথায় জানি না, কিন্তু বাংলায় রাম নিয়ে শুরু হয়ে গেছে আবার রামনবমীর সার্কাস। রাম তুমি কার, এটা শোনার পর এর পরের শব্দটা এটাই বলা উচিত, হায় রাম। এরকম টানা হেঁচড়া ভাগের মায়ের মতো অবস্থা যে রামের হবে, এটা অ্যাটলিস্ট রামচন্দ্র নিজেও ভাবতে পারেননি। দেখুন হচ্ছে তো সেটা। আর এটা বিজেপির জয় নাকি আরএসএসের জয়, সেটা নিয়ে সিপিআইএমের মতো পার্টিও ভাবতে বাধ্য হচ্ছে, নিশ্চয়ই ভাবছে। এই মুহূর্তে তামিলনাড়ুর মাদুরাইতে সিপিআইএমের পার্টি কংগ্রেস চলছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কীরকম মনোভাব প্রকাশ করা হবে সেটা নিয়ে যদি চিন্তাভাবনা চলতে পারে, তাহলে রাম নিয়ে তো আরও বেশি করে চিন্তাভাবনা হবে। দিন কয়েক আগে একটা সাক্ষাৎকারে প্রকাশ কারাত পরোক্ষভাবে হলেও কিন্তু স্বীকার করে নিয়েছেন আরএসএসকে সেভাবে মোকাবিলা করতে পারছে না সিপিআইএম। এটা হয় জানেন তো, দুটোই রেজিমেন্টেড পার্টি, তো মানে আরএসএস একটা রেজিমেন্টেড সংগঠন, বিজেপিকে যে একটা রেজিমেন্টেড পার্টি বলা হয় সেটা আসলে তাদের সংগঠনটার কথা মাথায় রেখেই। আর সিপিআইএমের বৈশিষ্ট্য তো চিরকালই ছিল তারা রেজিমেন্টেড পার্টি। এবার পরিসরটা ছোট হোক বা আরএসএসের পরিসরটা বড় হোক, বেসিকটা তো সেম, রেজিমেন্টেশন। সেই সংঘবদ্ধতার কথা মাথায় রেখেই হয়তো কোথাও গিয়ে একটু আক্ষেপ হচ্ছে প্রকাশ কারাতের। তাই পার্টি কর্মীদের উদ্দেশ্য করে এরকমও বলেছেন যে ধর্মবিশ্বাসীদের মধ্যে কাজ করতে হবে। বললাম না, রামকে নিয়ে চিন্তা ভাবনা তো করতেই হবে, কারণ সাম্প্রতিককালে রাম নিয়ে কি না কাণ্ড হয়েছে। এই রাম জন্মভূমি, তারপরে রাম মন্দির, আর এখন তো ধরুন এই রামনবমী, সেটা ওদের মাথায় থাকা তো উচিত। কারণ এখনও সিপিআইএমকে যদি ভাবনা চিন্তা করতে হয়, বাংলাকে বাদ দিয়ে ক্ষমতায় থাকুক চাই না থাকুক, পুরো ভাবনাটা কিন্তু সম্পূর্ণ হওয়া সম্ভব নয়, সে যতই কেরাল থাকুক বা অন্য কিছু থাকুক, সে যাই হোক। সুতরাং তাদের এটা বলতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। পার্টির সদস্য হতে গেলে নাস্তিক হতে হবে এরকম কোনো কথা নেই। দেখুন বঙ্গ সিপিআইএমে এই নিয়ে কিন্তু এর আগে অনেক বিতর্ক হয়েছে, বিতর্ক সবই আর কি। এবার কারাতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই বিতর্কটা খুঁচিয়ে দিচ্ছে কিনা এটা নিয়ে ভাবতে বসেছেন তো, একদম না। আজ অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, জাস্ট প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রকাশ কারাত কখন এই কথাগুলো বলছেন? যখন মহাকুম্ভে 66 কোটিরও বেশি মানুষ পুণ্য স্নান করেছেন বলে যোগী সরকার দাবি করছে। যদিও সেটা নিয়ে অনেকে অনেক রকম বক্তব্য রাখছেন, কিসের ভিত্তিতে মাপলেন, এত সংখ্যা গুনলেন কী করে, হ্যান ত্যান, সে তো আলাদা কথা, দাবি করেছে। এবার যখন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা দাবি করছেন 1 কোটি বা তার বেশি হিন্দু রামনবমীর দিন রাস্তায় নামবে, তার আগে 66 কোটির দাবি, মানে এটা তো প্রেক্ষাপট, চারিদিকে ধর্মের গন্ধ মম করছে, এটাই তো বিষয়, তাই না? এবার এই অবস্থায় কারাতের নতুন অবস্থান, এই যে নাস্তিকতা তার দরকার নেই, আস্তিক হলেও চলবে, আস্তিকতাকে কোথাও গিয়ে প্যাট্রোনাইজ করা বা কোথাও গিয়ে তাদের মধ্যে ধর্মভীরু মানুষের মধ্যে ঢুকে কাজ করতে বলা, এই যে এই নতুন অবস্থান, এটা কি বিজেপির জয় নয়? এবার একটু বৃত্তটাকে ছোট করে দেখুন, আরও পরিষ্কার করে বুঝতে পারবেন গ্রাসরুট লেভেল কি বলছে। এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, মানে এই সিপিআইএমের ছাত্র শাখা, তারা কি বলছে জানেন? রামনবমীতে রাত পাহারা দেবে, মানে তাদেরও রামনবমীকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। নিচ থেকে ওপর এক সুর, কার জয় ভাবুন। মদন মিত্র তিনি কি বলছেন? পার্টি বদলালাম, একটু সিনিয়র, তিনি বলছেন ভবানীপুর কামারহাটিতে পাহারা দেবেন, মানে বিভিন্ন জায়গায় কোথাও বামেরা পাহারা দেবে, কোথাও তৃণমূল পাহারা দেবে, রাত পাহারা দেবে, মানে রাত জমজমাট, মানে এরা সবাই আসলে সক্রিয়ভাবে হাজিরা দেবেন। এটা কি বিজেপির তৈরি করে দেওয়া খাতে বয়ে যাওয়া নয়? এসব দেখেই দিলীপ ঘোষ হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছেন, আর সেই জন্য বলেছেন যে রাম রাজনীতির রেসটা 26 পর্যন্ত নাকি টেনে নিয়ে যেতে চান। এবার বুঝলেন রামকে নিয়ে টানাটানি আসলে কোন উদ্দেশ্যে? হিন্দু জেগেছে, হিন্দুর পেছনে আমরা আছি, এটা চালিয়ে যাব, ইলেকশন অবধি চালাবো, আমি বলে দিচ্ছি, যদি ওরা বাড়াবাড়ি করে। এটাই একমাত্র ইস্যু হবে যে পশ্চিমবাংলায় হিন্দু অসুরক্ষিত, ধর্মকর্ম করতে দেয় না,
হিন্দুর মঠ মন্দির মহিলাদের সম্মান সুরক্ষিত নয়, হিন্দু মাঠে নামবো, আর নামাবো আমরা, এর উপরেই 26-এ ইলেকশন হবে। উন্নয়নের কথা বলে হয়নি, রাজনীতির কথা বলে হয়নি, কোনো কিছুতেই যখন সফল হননি তখন ধর্মীয় মেরুকরণের কথাই বলছেন ওরা, এবং সেই জন্যই বলছেন 26 অবধি, নাহলে ওটা বলতেন না, সারা জীবনের কথা বলতেন বা এই রামনবমী পর্যন্ত বলতেন। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণ রাজনীতিতে ইলেকশন হবে না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাটা শোভনদেব চট্টোপাধ্যায় উজাড় করে দিলেন। খেয়াল করে দেখলেন তিনি কি বোঝাতে চাইলেন? বাংলায় ধর্মীয় মেরুকরণ রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করবে না, মানে তারা বরদাস্ত করবেন এটা বলতে চাইলেন, এবং তার সঙ্গে যেটা জুড়ে দিলেন সেটা মানুষ বরদাস্ত করবে না। মানে এটা তৃণমূলের আত্মবিশ্বাস। এটা কারণ আছে, কারণ গতবারের ভোট পর্যন্ত তৃণমূলের কোনো ক্ষতিই তো এই কনসেপ্টে হয়নি। এই একই জিনিস তো এর আগেও তারা চেয়েছেন, বিজেপি নেতারা চেয়েছেন, কেন হয়নি? তারপরেও তাদের লাভ। দেখুন, উত্তরটা সুকান্ত মজুমদাররা প্রায়ই দিয়ে থাকেন, হয়নি তার কারণ হিন্দুরা এক কাট্টা হয়ে ভোট দেননি। হিন্দুদের এক কাট্টা হয়ে ভোট দিতে হবে মানে ধর্মীয় মেরুকরণ করতে হবে, এটা তো বুঝলাম, কিন্তু এই এক কাট্টা কোট আনকোট এই শব্দটা সেটাই কি আসল ফ্যাক্টর নয়? তারা তো সেটাই বলছেন হিন্দুদের ক্ষেত্রে, কিন্তু বিজেপিও কি দল হিসেবে এক কাট্টা হতে পারছে সব ইস্যুতে? এই যেরকম রামনবমীর মিছিলটা সশস্ত্র হবে কি না সেটা নিয়েই তো বিজেপিতে নানা মত, হ্যাঁ, নানা বৈচিত্র্য। এবার এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য কতটা আছে সেটা কিন্তু রোববার দেখা যাবে। আর এই ঐক্য শব্দটা কোট আনকোট তখন ফের ওই ঐক্যবদ্ধর মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নিয়ম মানাটাই যেখানে সিস্টেম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিস্টেম মেনে অস্ত্র নিয়ে মিছিল করা যেতে পারে। ভাবুন তো, এইটা যদি করতে হয় তাহলে কত কিছু করতে হবে। পুলিশের কাছে যা যা রেস্ট্রিকশান পুলিশ জানিয়েছে সেগুলো মানা হচ্ছে সেটা বলতে হবে। পুলিশ যাতে রেস্ট্রিকশান মানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ থাকে তার জন্য ব্যবস্থা করতে হবে। মানে দুপক্ষই কত চাপ বলুন তো ওই সিস্টেম করতে গেলে। এই জন্যই তো পুরোটাই আমাদের এখানে সিস্টেমের বাইরে হয়। এত কিছু মানামানি, এত কিছু কড়াকড়ি করা যায় নাকি? এই দেখুন, এই যে এখন এই যাতে পুলিশ যথা পরিমাণ থাকে আর কি, সেই জন্য 9 এপ্রিল পর্যন্ত পুলিশের যাবতীয় ছুটি বাতিল করে দিয়েছে প্রশাসন। মানে এটা প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, তিনি পুলিশ মন্ত্রীও বটেন, সুতরাং সব দিক থেকেই তাকে এই গোটা বিষয়টা তাকে মাথায় রাখতে হচ্ছে। কিন্তু এটা তো প্রশাসকের দিক গেল। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ বিকেলে মাঠে নেমেছিলেন। বিজেপির তৈরি করে দেওয়া মাঠটা নিজের মতো করে তিনি বদলে নিতে মাঠে নেমেছিলেন। দেখুন, এটাই তো দক্ষ রাজনীতিকদের কাজ, তাই না? এমনিতে রিয়েলাইজ হয়তো করতেই পেরেছেন যে বিজেপি প্রথমে তার মাঠে খেলতে নেমেছিল, তারপরে তাদের ম্যাচ খেলার মতো নিজেদের মাঠে টেনে নিয়ে চলে এসছে। এবার চারপাশে সবাই মিলেই এখন ম্যাচ খেলছে, মানে বিজেপির মাঠে গিয়ে খেলছে। এটা ন্যাচারালি তার ভালো লাগার কথা না, ভালো লাগছে না। সেই জন্যই তিনি নিজের মতো একটা মাঠ তৈরি করে সেখানে খেলতে নেমেছেন এবং তার জন্য একটা হাতে গরম ইস্যু পেয়ে গেছেন। গতকাল থেকে 900টারও বেশি ওষুধের দাম বেড়েছে, খেয়াল আছে আপনাদের? আসলে আমরা এখন রামনবমী, অস্ত্রশস্ত্র এসব নিয়ে অনেক বেশি মশগুল হয়ে রয়েছি, বুঝলেন তো? মানে আমাদের বেঁচে থাকার জন্য যে অস্ত্রের প্রয়োজন, মানে ওই দানবরূপী ভাইরাস টাইরাস বা ব্যাকটেরিয়াকে মারার জন্য, সেগুলোর দিকে আমাদের খেয়াল নেই। ওগুলো মহার্ঘ, আপনি হাতে অস্ত্র তুলতে পারবেন সহজে, ওষুধ তুলতে পারবেন না। কেন্দ্র দাম বাড়ানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল, সেটা গতকাল থেকে কাজে লেগে গেছে। এবার কেন্দ্র বিরোধী লড়াইয়ের বা প্রচারের এরকম সুযোগ এই বাজারে কিন্তু হাতছাড়া করতে রাজি হননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই একটা জায়গা তিনি ফোকাসটা ঠিক রেখেছেন। যতই অন্যান্য দিকে রাজনীতিকরা নিয়ে যান, মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর আগে ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে এই ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচিটা ঘোষণা করে দিয়েছেন। দেখুন, এটা আবার পাবলিক কানেক্ট হয়ে গেল। ওখানটায়ও পাবলিক কানেক্ট ছিল, সেটা ধর্মীয় দিক থেকে।
আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত জীবনের দিক থেকে মানুষকে কানেক্ট করার চেষ্টা করলেন। শুক্রবার শনিবার মিটিং মিছিল করবে তৃণমূল, আবার রোববারই রামনবমী, বিজেপির মাঠ বনাম তৃণমূল নেত্রীর মাঠ, দুটো মাঠেই তার মানে খেলা শুরু হয়ে গেছে। এবার জনতার প্রতিক্রিয়ায় সেটা হয়তো বলে দেবে কোন মাঠে অ্যাকচুয়ালি খেলা জমছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা। 748টা ড্রাগ ওষুধের দাম যা গরিব মানুষ কেনে, এবং 80টা নন শিডিউল্ড ড্রাগ মানে ওষুধ ফ্রম দ্য 1 এপ্রিল 2025 বাড়িয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। যেখানে 10 কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায়, আমি মানবিক কি তাড়িয়ে দেব? বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন, উনার বিনা পয়সায় ওষুধ নেন, তাই উনার তো ভাবার কোনো দরকার নেই। দেখুন, রামনবমীর দিন নরেন্দ্র মোদী অযোধ্যায় থাকছেন না, কোথায় থাকবেন? লঙ্কায়, মানে শ্রীলঙ্কায়। এবার সেখান থেকে রামেশ্বরমে এসে নতুন ওই পাম্বান সেতু তার উদ্বোধন করবেন। এবার পাম্বানটা কি? সমুদ্রের ওপর সেতু, জাহাজ এসে ওইখান দিয়ে যখন যায় তখন সেতুটা আড়াআড়ি খুলে যায়। এবার খেয়াল করে দেখুন, আগে একটা ব্রিজ ছিল, সেটা ক্ষয়ে গেছে, তার জায়গায় নতুন সেতু তৈরি হয়েছে। সেতু শব্দে আপনাদের একটা জিনিস মাথার মধ্যে ঘুরতে শুরু করেছে তো? একদম ঠিক ধরেছেন, এইটা মাথার মধ্যে ঘোরানোর জন্যেই তো এই যাবতীয় আয়োজন। রামচন্দ্র সেতু বন্ধ করে লঙ্কায় গেছিলেন, আর নরেন্দ্র মোদী রামনবমীতে লঙ্কার থেকে এসে সেতু উদ্বোধন করছেন। মিল পেলেন? এবার কোথায় করছেন? সেই রামেশ্বরমে, যেখান থেকে রামচন্দ্র সেতুবন্ধন শুরু করেছিলেন। সেই সেতুবন্ধেই আবার মোদী রাম মন্দির উদ্বোধনের আগের দিন ছিলেন, ধনুষ্কটিতে ডুব দিয়েছিলেন, আর রঙ্গনাথস্বামী মন্দিরে রাম কথা শুনেছিলেন। আর এবার কি করছেন? এবার সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে রামনাথস্বামী মন্দিরে যাবেন। এবার রামনাথ মানে শিব, কারণ রামেশ্বরমে সমুদ্র পেরোনোর আগে রাম শিব পুজো করেছিলেন। রামের ঈশ্বর রামেশ্বর, রামেশ্বর যেখানে থাকেন সেটা রামেশ্বরম। এবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগের দিন মোদী ছিলেন কোথায়? রামেশ্বরমে। রামনবমীতে এই সেতু উদ্বোধনের আগের দিন কোথায় কাটাবেন? শ্রীলঙ্কার অনুরাধাপুরমে। সেটা কি ভাবছেন তো? কোনো যোগ নেই, এরম ভেবে ফেললেন তো? এটা কি হলো? বাইরে আছে। শ্রীলঙ্কার পুরনো রাজধানী হচ্ছে এই অনুরাধাপুরম। সেখানে ছেলে মহেন্দ্র এবং মেয়ে সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচার করতে পাঠিয়েছিলেন সম্রাট অশোক। অনুরাধাপুরম থেরবাদী বৌদ্ধ ধর্মের পীঠস্থান। আর নতুন সংসদ ভবনে অখণ্ড ভারতের যে মানচিত্র টাঙানো রয়েছে সেটা সম্রাট অশোকের সাম্রাজ্য। বুঝলেন কিছু? বুঝলেন তো? পৌরাণিক রাম আর ইতিহাসের অশোককে কিভাবে এক সূত্রে বেঁধে ফেললেন নরেন্দ্র মোদী। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং দিক। রাজনীতিবিদদের না প্রত্যেকটা চলন বলন, কখন কোথায় যান, সব কিছু খেয়াল রাখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। দেখবেন একটা অদ্ভুতভাবে তারা একটা ওই বিন্দু 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 দিয়ে সেগুলোকে জুড়লে একটা অদ্ভুত ছবি আপনাদের সামনে তৈরি হয়ে যাবে। সেই ছোটোবেলায় আঁকতেন না অনেকগুলো ছবিগুলোর ওই ফুটকি দেওয়া থাকতো, আমাদের জুড়তে হতো, জুড়লেই একটা ছবি ফুটে ওঠে, ঠিক সেরকম ইতিহাসের একটা নির্দিষ্ট দিক কীভাবে তুলে ধরা হচ্ছে আমাদের সামনে, বুঝতে পারছেন? এবং সেই নির্দিষ্ট দিকের মাধ্যমে বেশ কিছু বার্তা, পুরোটা নির্দিষ্ট বার্তা, আর সব কিছু করা হচ্ছে কিসের মাধ্যমে? ওই বললাম বিন্দু কিছু, নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট কয়েকটা লোকেশনে কিছু কর্মসূচি করে। এবার কর্মসূচিগুলো সেগুলো কিন্তু একেবারেই প্রশাসনিক। আপাত দৃষ্টিতে আপনি এটাকে মধ্যে অন্য কোনো কিছু খুঁজে পাবেন না। এই শ্রীলঙ্কায় তাপবিদ্যুৎ কেন্দ্র করবে, প্রকল্প করবে ভারত,
রেল প্রকল্প সেখানে করবে ভারত, একটা দ্বিপাক্ষিক বিষয় আর কি। শ্রীলঙ্কার সঙ্গে যে বন্ধ ফেরি রুট সেটাও চালু করার কথা হতে পারে, মানে এটার মধ্যেও কিন্তু একটা সেতু বন্ধর ব্যাপার রয়েছে। এমনিতেও এই দ্বিপাক্ষিক একটা সেতু বন্ধ যে হচ্ছে সেটার তো একটা ইঙ্গিতের মধ্যে রয়েছে। এবার সেটার তাকেও বড় ইম্পর্টেন্ট জিনিস কি, কখন হচ্ছে? হচ্ছে যখন শ্রীলঙ্কায় বামপন্থীরা বিপুল ভোটে জিতে এসছেন এবং চীন ওই বামপন্থীরা যেহেতু জিতে এসছেন, ফলে শ্রীলঙ্কাকে কাজে লাগিয়ে তারা মনে করছেন যে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে দেওয়া যাবে। অনেকেই চেষ্টা করেছেন, এর আগেও চীন চেষ্টা করেছিল, এর আগে সুবিধা করতে পারেনি, এবার ভাবছে যে ওই বামপন্থীরা এসে গেছেন, তাদের এখানে হয়তো কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, ফলে একটা ভাই ভাই ব্যাপার এরকম একটা ভেবেছেন আর কি। তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়কে ভারতে এসে সম্প্রতি বলে গেছেন যে তাদের দুর্দিনে ভারত পাশে ছিল, সুতরাং ভারতের বিরুদ্ধে তারা শ্রীলঙ্কার মাটি ব্যবহার করতে দেবেন না। বলেছেন তো বটে, তিনিও তো রাজনৈতিক নেতা না। হ্যাঁ, রাজনৈতিক নেতারা জানেন যে রাজনীতিকদের মৌখিক আশ্বাসের মেয়াদ ঠিক কতটুকু। তাই রেলপথ আর তাপবিদ্যুৎ কেন্দ্র বানিয়ে কি একটু বেশি নিজেদের যোগসূত্রটা বাড়িয়ে রাখতে চাইলেন নরেন্দ্র মোদী? ভাবার বিষয়, কিন্তু এর বেশি এই সমস্ত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বেশি বলার কোনো মানে হয় না, কারণ এটা একটা উচ্চস্তরের ব্যাপার, আপনার আমার বিষয় না আর কি। কিন্তু একটা বিষয় তো পরিষ্কার, একটা দ্বিপাক্ষিক সম্পর্কের সেতু বন্ধ তো করার একটা চেষ্টা চরিত্র চলছে। আর সংসদে যেটা হচ্ছে সেটা সেতু বন্ধ নাকি আসলে দেওয়াল খাড়া করা? সুফিরা কি বলেন জানেন? তারা মতের সাথে মতের সেতু বন্ধন করেন, আর কট্টরপন্থীরা দেওয়াল খাড়া করেন। আজকে সুফি কট্টরপন্থী সব মতগুলো কিন্তু সংসদে এসছে। আজ লোকসভায় অখিলেশ যাদব অভিযোগ করেছেন মোদী সরকার সুফি আর কট্টরপন্থী দুই শ্রেণীর মুসলিমেরই ক্ষতি করার চেষ্টা করছেন, মানে মুসলিম সমাজের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি করছেন। কেন? কারণ ওই ডিভাইড অ্যান্ড রুল। কারণ হয়তো মোদী সরকার বুঝতে পারছেন যে তাদের হিন্দু ভোট ব্যাংকটা ভেঙে গেছে, মানে এটা অখিলেশের ধারণা আর কি। সবাই নিজের নিজের একটা থিওরি তৈরি করে নিয়েছেন, কার্য কারণ এই দুটো বিষয়কে জোড়ার, মানে সেতু বন্ধনের একটা চেষ্টা সবসময় রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের করতে হয়। তবেই না তারা বুঝতে পারেন যে কোন দিক থেকে আক্রমণটা আসছে এবং সেটা কীভাবে তারা ঠেকাবেন। ধরুন কংগ্রেসের গৌরব গগৈ, তার কি দাবি? তিনি দাবি করেছেন যে ওয়াকফ বিল অসাংবিধানিক। এবার সেটা বিচার করার জন্য তো সুপ্রিম কোর্ট রয়েছে। বিজেপি পাল্টা যুক্তি দিচ্ছে যে ওয়াকফ আইনের ফাঁক দিয়ে গোটা দেশের অধিকারটাই পিছলে যাচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তিনি কিন্তু একটা চমৎকার দিয়েছেন, সবাইকে একদম চমকে দিয়ে বলেছেন এই যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন এটাও কিন্তু ওয়াকফ সম্পত্তি হিসেবে দাবি করা হয়েছিল। সত্যিই তো এরকম একটা দাবি টাবি উঠেছিল একটা সময়, আর সেইটাকে তুলে ধরে আজকে কিরণ রিজিজু বলছেন যে কেন এই আইনের সংশোধনী প্রয়োজন। খেয়াল করে দেখুন, গোটা ওয়াকফ বিতর্কের সময় জুড়ে আইনের খুঁটিনাটি নিয়ে কোনো তর্ক বিতর্ক কিচ্ছু শুনেছেন? এখন পর্যন্ত এসছে নেই। কানে এসছে কি? শুধু এসছে রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী নিজের ভোট ব্যাংকের উদ্দেশ্যে সংসদে প্রচার। তারা আসলে কারুর মাথা ব্যথা নেই, কিন্তু এই কোথাও গিয়ে কেন পাশ হলো, এই পাশ হলে কার কী হবে সেসব নিয়ে কেউ কিছু ভাবছেন না। সেগুলোর আইনগত ভিত্তি কী আছে, আইনগতভাবে সেটাকে রোখা যায় কি না, এটা হলে আইনগতভাবে কি সুবিধে কি অসুবিধে, আর একটা তো বিল, ফলে এটা তো সেইভাবে বিচার হওয়ার কথা। সেতে রাস্তায় কেউ নেই। প্রত্যেকের উদ্দেশ্য গোটা বিষয়টার সঙ্গে নিজেদের ভোট ব্যাংককে কেউ সংখ্যালঘুদের কেউ সংখ্যাগুরুদের বার্তা দিচ্ছেন। লোকসভাতে এই যে বিতর্ক হচ্ছে তার মধ্যে এই যে শেষ বিতর্ক হলো তার মধ্যেও অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমরা সিরিয়াসলি পাইনি। আমরা শুধু বুঝে গেছি এই সমস্ত বিষয়গুলো যেটা নিয়ে সাধারণ মানুষ বেশি মাথা ঘামায় না, রাজনীতিও মাথা ঘামায়, কিন্তু সেটা সাধারণ মানুষের সঙ্গে বা সাধারণ মানুষের ওপর তার কতটা প্রভাব সেটা নিয়ে নয়, তাদের নিজেদের লাভ ক্ষতি কতটা, কি বার্তা দিলে তাদের সুবিধা হবে সেই দিক থেকে তারা মাথা ঘামায়।
ये बिल आज इस संविधान के इस जो मूल जो ढांचा है उस पर आक्रमण है। इस सरकार का इस बिल के द्वारा 4 इनके मूल उद्देश्य। पहला मूल उद्देश्य है कि संविधान को कमजोर करना, टू डाइल्यूट द कॉन्स्टिट्यूशन। इनका दूसरा उद्देश्य है भ्रम फैलाना, टू डिफेम द माइनॉरिटी कम्युनिटीज ऑफ इंडिया। इनका तीसरा उद्देश्य है टू डिवाइड द इंडियन सोसाइटी। हमेशा एक हमारे बीच में एक लिटिगेशन चलता रहे, मसला और बढ़ता जाए, ये उनका उद्देश्य है। दिल्ली के अंदर में हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में। उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था, एयरपोर्ट, बसंत विहार। और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। तो ये कांग्रेस जैसी कमिटियां नहीं, हमारी लोकतांत्रिक कमिटी है मान्यवर, जो दिमाग चलाती है। कांग्रेस के जमाने में कमिटियां होती थी जो थप्पा लगाती थी। हमारी कमेटी चर्चा करती है, चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है। अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमेटी काहे को लिए है भाई? ये सोची समझी रणनीति का हिस्सा है, क्योंकि इनका जो बोर्ड बिखर गया है, ये मुस्लिम में भी बंटवारा चाहते हैं। मुस्लिम इस्लाम धर्म में कहीं बंटवारा नजर नहीं आता है, लेकिन इनकी कोशिश है कि इस बिल के माध्यम से हम मुस्लिम भाईचारा में भी बंटवारा करते हैं। This is a clear attempt on the part of the bill to curtail the right of the Muslims in our country. ये ठीक नहीं है मैडम। हिंदू या मुस्लिम का हसद मत छेड़िए, अपनी कुर्सी के लिए जज्बात को मत छेड़िए एक जंग मिलजुल कर गरीबी के खिलाफ। दोस्त मेरे मजामी लकबत में मत छेड़िए। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে একটা পাঠ করলেন বটে, একটা বোঝানোর চেষ্টা করলেন কিছু আর কি, একটা শায়েরি বলা স্টাইলে আর কি। সে যাই হোক, যে তিনি জবরদস্ত ফাইট কিন্তু দিয়েছেন যেভাবেই হোক। এর আগে ওয়াকফ বিলের বিরোধিতায় যৌথ সংসদীয় কমিটিতে সে তুলকালাম করেছিলেন, করে সাসপেন্ড হয়েছিলেন, রক্ত ঝরিয়েছিলেন। আজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখার সময় তিনি বারবার প্রশ্ন তুলেছেন, মানে চেষ্টা ত্রুটি করেননি। দেখুন এটা তো তার উপরে একটা বড় গুরুদায়িত্ব ছিল, কারণ তৃণমূল নেত্রী আজকে সাংবাদিক সম্মেলন যেটা করেছেন, যার বিভিন্ন বক্তব্য আপনাদের শোনালাম, এখানে কোনো বক্তব্য শোনাচ্ছি না। তার কারণ কি? কারণ ওয়াকফের উল্লেখই তিনি করেননি। কিন্তু কল্যাণ সংসদে তৃণমূলের প্রধান বক্তা, তিনি ওই মাঠে কেমন খেলছেন সেদিকে নেত্রীর নিশ্চয়ই নজর ছিল। দেখুন এটা তো হবেই, আর সেটা জেনে বুঝেই হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নতুন স্টাইল নিয়েছিলেন। মানে এমনি দেখবেন ক্রিকেট মাঠে অস্ট্রেলিয়ানরা একসময় যেটা খুব ভালো করতেন, সেটাই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখার সময় করছিলেন, মানে স্লেজিং, মানে বিভিন্ন বক্তব্য রেখে মাথা গরম করিয়ে দেওয়ার চেষ্টা। সফল হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে একটা কমপ্লিটলি অন্য বিষয় দুম করে বেরিয়ে গেল। भाई करने थोड़ा शांत हो जाइए। ये 26 के कारण डरे हुए और कुछ कारण नहीं। चुनाव जो है ना अक्टूबर में, 25 में जो चुनाव है इसके कारण मान्यवर भाई बैठ जाओ मान्यवर। बंगाल में आकर कहूंगा ये राजनीतिक हिसाब किताब का अखाड़ा नहीं है, छाती पर ठोक कर कहूंगा ज्यादा सीधा है।
বলবেন না বলেও অমিত শাহ বলে দিলেন যে 2026-এ বাংলায় আগের চেয়ে অনেক বেশি সিট পাবে বিজেপি। দেখুন, শুভেন্দু অধিকারী 180 থেকে 150-র বেশিতে নেমেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগের বার বলেছিলেন ইসবার 200 পার, আর এবার বলছেন আগের বারের চেয়ে বেশি। এবার আগের বারটা খাতায় কলমে 77 ছিল, এখন কমে টমে যাই হোক বিভিন্ন কিছু দাঁড়িয়েছে, কিন্তু এই আগের বারের বেশি এটা বলাতে তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু মুচকি হাসি উপহার দিতেই পারেন, কিন্তু দেবেন বটে, দিতে পারছেন কি? কারণ হাসিটা ঠিক করে বের হচ্ছে না। আরেকটা কারণ শাহ যখন ওখানে বাংলার ভোট নিয়ে বাজি ধরছেন, তখন অরিজিনাল বাজি মানে বারুদে ঠাসা বাজিতে ব্যাকফুটে চলে গেছে শাসক। নৈহাটি, বজবজ, খাদিকুল, নীলগঞ্জ, লিস্টটা ক্রমশ কিন্তু লম্বা হচ্ছে। লাস্ট নাম সেই লিস্টে পাথর প্রতিমা। একই পরিবারের 8 জন মানুষ নিমেষে পুড়ে মারা গেলেন। 4 বাচ্চা জীবন্ত পুড়ে মারা গেল। এত বড় একটা ঘটনা ঘটলো, দেখুন এতগুলো প্রাণ গেল। একটা মিছিল, একটা অবস্থান, একটা অনশন, দেখলেন একটা সামগ্রিক প্রতিবাদ। কেন বারবার এই ঘটনাগুলো ঘটছে? কেন একটা ঘটনার থেকে আমরা শিক্ষা নিতে পারছি না? নেড়া কবার বেলতলায় যায়, সেই পুরনো প্রশ্নটা কেন এখানে একদম অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? কেন বলুন তো? দেখে শিখছি না, ঠেকে শিখছি না, আর কি দেখলে শিখবো বলুন তো? এতগুলো লাশ, এতগুলো বাচ্চার চেহারা, মানে ভাবা যায় না। কবে শিখবেন বলুন তো? কেন শিখবেন? এটাই হয়তো তারা ভাবছেন যে কী হারাইছে। এখন তো আমরা ও সমস্ত শেখাটেকির ঠিক মুডে নেই। ওই সমস্ত শেখা করা ওগুলো সব রামনবমীর জন্য তুলে রেখেছেন আমাদের নেতা নেত্রীরা, সব দলের। কোনো দিন তারা ভেবে দেখেছেন? মানে এই এখন ঘটনাটা ঘটলো, তারপরেও বলছেন না। আর তার আগে এতদিন ধরে কিভাবে ওই রকম ঘিঞ্জি এলাকায় বারুদের কারবার চলছিল কেউ ভেবেছেন? এই সমস্ত আলোচনার কোনো মানে হয় না, জানেন তো। সেই অবৈধবাজি তৈরি হবে, সেই বিস্ফোরণ ঘটবে, আর তাতে সেই সাধারণ মানুষই মরবে। তারপর কয়েকদিন শাসক বিরোধীরা কথার তুবড়ি ফোটাবেন, পুলিশি অভিযান হবে, তারপর যে কে সেই। এবং সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই গোটা ব্যাপারটায় সবাই রাজনীতি একটা খোঁজার চেষ্টা করবেন এবং বিভিন্নভাবে নিজের মতো করে। বাংলার পিঠোপিঠি গুজরাতেও ওই বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে, প্রধানমন্ত্রী সেখানে ক্ষতিপূরণ দিয়েছেন। কুণাল ঘোষ সেই উদাহরণ তুলে ধরে পাথর প্রতিমাতেও ক্ষতিপূরণ চাইছেন। একবারও ভেবে দেখেছেন কার জন্য ক্ষতিপূরণ চাইছেন? যার পরিজন মারা গেছে, ক্ষতিপূরণ দিলে তো তাকেই দিতে হবে। কাকে দেবেন? সেই তো অভিযুক্ত। আসলে তার মাথায় অবশ্য রয়েছে নিশ্চয়ই যে ওই তিলোত্তমার আন্দোলনের সময় শিখে নিয়েছিলেন, অভিযোগ থাকলেই অভিযুক্ত বলা যায় না। এবারও তো পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে, সব উড়িয়ে দিয়েছে সরকার একদম স্ট্রেট ব্যাটে, বাউন্ডারির বাইরে। IPL চলছে না, সব তুলে 6 মারছে, মেরে দিয়েছে। SDO কাল বলেছিলেন জানতেন না, এদিকে বিধায়ক সমীর জানা বলেছিলেন জানতেন। ADG আইন শৃঙ্খলা বলেছিলেন লাইসেন্স বৈধ না অবৈধ সেটাই পুলিশ জানে না, মানে খতিয়ে দেখবেন। হয়তো দেখেছেন এবং দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্টও করেছেন। আজ আমরা পাথর প্রতিমার ঘটনায় 2টো জিনিস জেনেছি, জানেন তো। একটা, ওই বণিক পরিবারের একটা লাইসেন্স ছিল, আর সেটা একটা নর্মাল ট্রেড লাইসেন্স। তারা চেয়েও নাকি ওই আইনি লাইসেন্সটা পাননি, বাজি টাজি কারখানার লাইসেন্স পাননি, এমনি একটা ব্যবসায়িক লাইসেন্স, সেটাকেই কাজে লাগিয়ে এটা তো বাজি কারখানাও তো একটা ব্যবসা, সেই বলে চালিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় সেটাও জানলাম, ইচ্ছাকৃত দুর্ঘটনা হলেও হতে পারে এটা। আজ মুখ্যমন্ত্রী বলেছেন তো বারুদের পাশেই রান্নার গ্যাস ছিল, এটা গাফিলতি, মানে আরেকটা ম্যানমেড। মুখ্যমন্ত্রী বলেছেন মার্চ এপ্রিলে নাকি ইন্স্যুরেন্সের জন্য অনেকে ইচ্ছে করে দুর্ঘটনা ঘটায়। বলেছেন যখন তিনি, তখন নিশ্চয়ই এখন পুলিশি ইনফোগুলো পেয়ে গেছেন, পুলিশ নিশ্চয়ই তথ্য দিয়েছে এরকম। পুলিশ এখন এই সমস্ত মানে
নিগুড় তথ্য সব পেয়ে গেল। আগের থেকে কিছু ইনফো পায় না, তাহলে তো এই মানুষগুলোকে মরতে হতো না। পুলিশ নিজেই বলেছিল বছর 3 আগেও ওই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল। ওদিকে পরিবারের লোক বলে দিয়েছে বাড়িতে পুলিশ বিধায়ক সবাই আসতো, খাওয়া দাওয়া করতো। সে তো করতেই পারে, মনিক পরিবার তো আর সিপিএম নয় যে তাদের বাড়িতে যাওয়া যায় না। ওই জ্যোতিপ্রিয় মল্লিক একবার বলেছিলেন না ওদের বাড়িতে যাবেন না। হ্যাঁ, অবশ্য ওটা পাস্ট। প্রশ্ন তো একটাই, কেউ বিমার টাকা পেতে নিজের পরিবারের 4 বাচ্চা সহ 8 জনের মৃত্যুর প্ল্যান করবে? কার জন্যে করবে? এই যুক্তিটা ঠিক শক্তপোক্ত লাগলো না, জানেন তো। বিশেষ করে বললে রাজনৈতিক নেতারা, অত ওপরতলার মানুষজন, তারা বললে তো বিশ্বাস করতে হয়। পারছি না কিছুতেই, মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবেই পারছি না। সূত্রের খবর হিসেবে কি জেনেছি জানেন? ইন্টেলিজেন্স ফেইলিওরকে দায়ী করেছেন ডিজি। বলেছেন এই কথাটা অবশ্যই ইদানিংকালে অনেকবার শুনছি। সেই তিলোত্তমার মৃত্যুর সময় থেকে আমরা শুনছিলাম, তারপরে ওই যে আরজি করে হামলা হয়ে গেল, তখনও শুনেছিলাম ইন্টেলিজেন্স ফেইলিওর। বাজি নিয়ে কেন জেলা গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল না, এই প্রশ্নটা ডিজি তো করেছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু এই একটাই প্রশ্ন, মানে এটা তো শুধু না, আবার এই যে বিরাট লিস্ট শোনালাম, এই সব কটা জায়গারই ইনফরমেশন কেন পুলিশের কাছে থাকে না বলুন তো? এবং সেগুলো কেন এই দুর্ঘটনায় এতগুলো করে প্রাণ যাওয়ার পর পুলিশ ভাবতে বসে এবং মানে ভাবার পরেও কিছু করে না, সেটাই বা কেন বলুন তো? লাইসেন্স হোল্ডার ক্র্যাকার, আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। গুজরাটে কোনো অপরাধ হলে কোনো কেউ সাজা থেকে শাস্তি বেঁচেছে কি? যে কোনো বিজেপি শাসিতে বলতে হয় না গন্ডগোল হয়েছে, সিবিআই চেয়েছে আমাদের সরকার, আপনাদের দম থাকলে বা চান না কেন চাপাতে হচ্ছে, কেন কোর্টে যেতে হচ্ছে? আর একটাও ওখানে অপরাধী কেউ পালিয়ে যেতে পারবে না, সাজা পাবেই। ওরা হিম্মত নেই, ওখান থেকে পালিয়ে এসে পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে। তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামনে রাখবেন। অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ এগুলো করে, আমার জানা আছে। আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে, মনে রাখবেন। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার পুলিশ জানে না, তার এমএলএ জানে না, তার এসপি জানে না, তার পঞ্চায়েত মেম্বার জানে না, তার কাউন্সিলর জানে না, সব জানে। কারণ এখান থেকে 70-70-30 হিসেবে টাকা কলকাতায় যায়। প্রশাসন জানতোরা এটা হয় না, প্রশাসন সব খবর রাখে। যদি একটা মাসরার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না। আমি যা শুনেছি বোধহয় 22 সালে একবার গ্রেপ্তার হয়েছিল, তারপরই রমরমিয়ে ব্যবসা চলে কীভাবে? আমরা পেছোচ্ছি জানেন তো, বড্ড দ্রুত পিছিয়ে চলেছি। এই প্রত্যেকটা ঘটনা তো তারই প্রমাণ। তাহলে চাল থেকে কাঁকড়টা বাঁচবে কে? চারিদিকে তো ঘাপটি মেরে বিপদ বসে আছে আমাদের জন্য। আদালতে কাল একটা বড় রায় আছে, সেটাও তো এই চাল আর কাঁকড় আলাদা করার রায়। এসএসসি মামলায় 26,000 চাকরি প্রাপককে নিয়ে রায় দেবে আদালত, সেদিকেই তো আমরা তাকিয়ে আছি। এত নেগেটিভিটির মধ্যে কিছু পজিটিভ হবে না বলুন তো? এটাই ভাবছি।